ভোটাধিকার হরণকারীরা পালালেও নির্বাচন বাধাগ্রস্ত করছে একটি দল, বললেন তারেক রহমান। আজ যাচ্ছেন ময়মনসিংহ। একসাথে আন্দোলন করতে গিয়ে বিএনপিকে অনেক ছাড় দিয়েছে জামাত, ভবিষ্যতে আর নয়, বলেছেন ডক্টর শফিক। সশস্ত্র বাহিনীকে নিরপেক্ষভাবে নির্বাচনী দায়িত্ব পালনের নির্দেশ প্রধান উপদেষ্টার, সিনিয়র কর্মকর্তাদের সাথে মতবিনিময়। চানখারপুলে 6 মার্ডারে সাবেক ডিএমপি কমিশনার হাবিব সহ 3 জনের মৃত্যুদণ্ড, আরও 5 পুলিশের বিভিন্ন মেয়াদের সাজা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ভোট হরণকারীরা পালিয়ে গেলেও নির্বাচন বাধাগ্রস্ত করছে একটি গোষ্ঠী। হাতিয়ায় নির্বাচনী জনসভায় ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, জনগণের ভোটের অধিকার জনগণকেই রক্ষা করতে হবে। মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল, কথা বলার স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে। যারা এই কাজটি করেছিল তারা দেশ থেকে চলে গিয়েছে। কিন্তু প্রিয় ভাই বোনেরা, এখন অন্য একটি গোষ্ঠী তারা আবার কিছু কিছু ষড়যন্ত্র করছে যেন নির্বাচন বাধাগ্রস্ত হয়। এই ব্যাপারে আপনাদের সকলকে সচেতন থাকতে হবে। 12 তারিখে ইনশাল্লাহ 12 তারিখে এখানে যারা মুসলমান ভাই আছেন, আপনারা তাহাজ্জুদ পড়ে স্ব নির্বাচনী এলাকায় স্ব ভোট কেন্দ্রে গিয়ে ভোরে ফজরের জামাত ওখানে ভোট কেন্দ্রের সামনে আদায় করবেন। এবং যারা মুসলমান অন্য ধর্মের ভাই বোনেরা আছেন তাদেরকে সাথে নিয়ে যাবেন, যাতে করে সকাল সকাল সবাই ভোট কেন্দ্রের সামনে লাইন দিয়ে দাঁড়াতে পারে, যাতে ভোট দিতে পারেন, আপনারা সঠিকভাবে ভোট দিতে পারেন। এবং শুধু ভোট দিলেই চলবে না, ভোট দিয়ে চলে আসলে চলবে না, ভোট দিয়ে ওখানে থাকতে হবে, যাতে করে আপনার যে ভোটটা আপনি দিলেন এই ভোটের হিসাব কড়াই গণ্ডায় বুঝে আনতে হবে। দীর্ঘ 22 বছর পর আজ ময়মনসিংহ যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ নিয়ে উৎসাহ উদ্দীপনায় ভাসছে নেতাকর্মীরা। ব্যাপক প্রস্তুতি ময়মনসিংহ উত্তর দক্ষিণ জেলা ও মহানগর বিএনপির। সার্কিট হাউস মাঠের জনসভা স্থল পরিদর্শন করেছেন কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। ময়মনসিংহ থেকে অমিত রায়ের তথ্য ছবিতে বিস্তারিত। মঙ্গলবার বিকালে ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নগরী ছেয়ে গেছে ব্যানার আর ফেস্টুনে। জনসভা স্থল ঘুরে সন্তুষ্ট কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। স্থানীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উদ্দীপনা। দীর্ঘ 22 বছর পর উনি ময়মনসিংহে আসবেন, সেজন্য আমরা অনেক আনন্দিত, উৎফুল্ল। তার এই আগমনকে নিয়ে আমরা ময়মনসিংহবাসী খুব প্রফুল্ল। তার কাছ থেকে আমাদের পাওয়ার চাওয়ার অনেক কিছুই আছে। আমরা আশা করি সবগুলোই আমরা ময়মনসিংহবাসী তার কাছে দাবি পেশ করব। লক্ষ কোটি জনতা আজকে বরণ করার জন্য উদ্গ্রীব হয়ে আছে। ময়মনসিংহ বিভাগের সাধারণ মানুষ থেকে শুরু করে ভোটার। আমাদের 24টা আসনের প্রার্থীরা এখানে থাকবে এবং তাদেরকে আমাদের চেয়ারম্যান মহোদয় পরিচয় করিয়ে দিবেন। এবং 24টা আসন থেকেই বিপুল সংখ্যক নেতাকর্মী এবং জনগণ এই সভায় অংশগ্রহণ করবে। তারেক রহমানের বক্তব্যে দিক নির্দেশনা মিলবে বলে অপেক্ষা বিএনপি মনোনীত প্রার্থীদের। আমরা যে কোনো কর্মসূচিকে বাস্তবায়ন করার জন্য আমাদের সর্বোচ্চ ত্যাগ দিয়ে, সর্বোচ্চ শ্রম দিয়ে আমরা সেই সফলতা বয়ে আনবো ইনশাল্লাহ। আগামী 27 তারিখ বিকাল 2টায় আসবেন। আমরা মনে করি এই মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে অতীতের সমস্ত রেকর্ড ভঙ্গ করবে ইনশাআল্লাহ। ময়মনসিংহ বিভাগের 4টি সাংগঠনিক জেলার নেতারাও কর্মব্যস্ত। আমরা এই দিনের জন্যই আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। সেই নেতা তারেক রহমান সাহেব আজকে বাংলাদেশে উনি সশরীরে এই ময়মনসিংহে আমাদের মাঝে আসবেন, এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের এবং গর্বের। আমরা ইতিমধ্যে বিভাগীয় সাংগঠনিক টিম আমাদের সকল জেলাকে নিয়ে, অঙ্গ সংগঠনকে নিয়ে আমরা ইতিমধ্যেই আমাদের প্রস্তুতি মিটিং সহ আমাদের সকল কার্যক্রম শুরু করেছি। তারেক রহমানের বক্তব্য শোনার অপেক্ষায় দলীয় নেতাকর্মীর বাইরে সাধারণ মানুষও। বাংলা ভিশন নিউজ ডেস্ক। শেখ হাসিনা সবাইকে বিপদে ফেলে দিল্লিতে গিয়ে বসে আছেন, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আগে ধানের শীষ আর নৌকার মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হতো, কিন্তু এখন নৌকার কাণ্ডারি শেখ হাসিনা দেশের জনগণকে ফেলে ভারতে পালিয়েছেন। ঠাকুরগাঁও সদরের বেগুনবাড়ি ইউনিয়নে নির্বাচনী প্রচারণায় তিনি এসব কথা বলেন। জানান, বিএনপি ব্যবসার জন্য রাজনীতি করে না, বিএনপি রাজনীতি করে মানুষের কল্যাণের জন্য। এদেশে বিএনপি এখন সবচেয়ে বড় রাজনৈতিক দল বলেও
উল্লেখ করেন মির্জা ফখরুল। এ সময় রাজনৈতিক প্রতিপক্ষের সমালোচনা করে তিনি বলেন, যারা পাকিস্তানি সেনাদের সাহায্য করেছে, দেশের হাজার হাজার মানুষ হত্যা করেছে, তারা আবার এসে ভোট চাচ্ছে। বলেন, যে দল বাংলাদেশকে বিশ্বাস করে না, বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না, তাদেরকে ভোট দিয়ে দেশের সর্বনাশ না করতে জনগণের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল। নৌকার যিনি কান্ডারি, আমাদের সাবেক প্রধানমন্ত্রী হাসিনা, উনি আপনাদেরকে ফেলে ভারত চলে গেছে, দিল্লিতে গিয়ে বসে আছে, আর আমাদেরকে বিপদে ফেলে দিয়ে গেছে, তাই না? থাকলে অন্তত একটা গণতান্ত্রিক অবস্থা চলতো, তাই তো? বিএনপিকে নিয়ে একসাথে আন্দোলন করতে গিয়ে অনেক ছাড় দিয়েছে জামাত ইসলামী। ভবিষ্যতে তারা আর ছাড় দেবেন না বলে জানিয়েছেন দলের আমির ডক্টর শফিকুর রহমান। বলেন, জামাত কাউকে পরোয়া করে না, যে হাত দিয়ে কেন্দ্র দখলের চেষ্টা হবে সেই হাতে আঙুল থাকবে না বলে হুঁশিয়ারি দেন ডক্টর শফিকুর রহমান। আরাই বাবুলের ক্যামেরায় মহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দক্ষিণ পশ্চিমাঞ্চল সফর করেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। 11 দলীয় জোটের প্রথম সমাবেশ হয় কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে। সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকেই সেখানে জড়ো হন জোটভুক্ত দলগুলোর বিপুল সংখ্যক নেতাকর্মী। জামাত আমির অভিযোগ করেন, ভোট চাওয়ার অপরাধে একটি গোষ্ঠী জামাতের নারী কর্মীদের নানাভাবে নাজেহাল করছে। চাঁদাবাজি করে কিছু মানুষ জনজীবন অতিষ্ঠ করে তুলছে বলেও অভিযোগ তার। এখানে কুষ্টিয়া জেলায় 60টার মতো চাল কল আছে। ট্রাকগুলো এখান থেকে চাল বোঝাই করে রাজধানী এবং দেশের বিভিন্ন গন্তব্যে যায়। এখানে প্রতিটি ট্রাক থেকে বেসরকারি খাজনা আদায় করা হয়। ট্রাকের মালিকরা অতিষ্ঠ, ব্যবসায়ীরা অতিষ্ঠ, চাল কল মালিক যারা তারা অতিষ্ঠ। এরপরে আবার বিভিন্ন স্ট্যান্ড দখলের ব্যাপার আছে, যে বাংলাদেশের প্রত্যেকটি সক্ষম পুরুষ এবং নারীর হাতে মর্যাদার কাজ আমরা তুলে দেব ইনশাআল্লাহ। পরে মেহেরপুর নির্বাচনী জনসভায় যোগ দেন তিনি। সেখান থেকে জামাত আমির অংশ নেন চুয়াডাঙ্গার টাউন হল মাঠের মহাসমাবেশে। এ সময় বিএনপির রাজনীতির সমালোচনা করেন 11 দলীয় জোটের এই শীর্ষ নেতা। আজকের যুব সমাজ আর বস্তা পচা রাজনীতি দেখতে চায় না। 54 বছর যেই রাজনীতি বাংলাদেশকে অন্ধকার গলিতে ঢুকিয়ে দিয়েছে, কোন কোন রাষ্ট্রের তাবেদারে পরিণত করেছে, আমাদের যুব সমাজ চিৎকার দিয়ে বলেছে, আমরা ওই বাংলাদেশ আর দেখতে চাই না। জামাত মনোনীত প্রার্থীদের হাতে প্রতীক তুলে দিয়ে দাড়িপাল্লায় ভোট চান ডাক্তার শফিকুর রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে দেশের উত্তরাঞ্চলের বেশ কয়েকটি জেলায় সফর করলেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। নারীর উন্নয়নের পাশাপাশি অবহেলিত এইসব জনপদের উন্নয়নে ভূমিকা রাখার প্রতিশ্রুতি দিলেন তিনি। 11 দলীয় জোট নির্বাচিত হলে এই দেশের আমূল পরিবর্তনের প্রতিশ্রুতি দেন ডাক্তার শফিকুর রহমান। জামাত আমির পরে যোগ দেন ঝিনাইদহের উজির আলী স্কুল মাঠে নির্বাচনী জনসভায়। এ সময় তিনি বলেন, ক্ষমতায় গেলে 64 জেলায় সমৃদ্ধ মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠা করবেন। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঝিনাইদহ। একটি দলের বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ, ধর্মীয় অনুভূতি ব্যবহার করে ভোটকে প্রভাবিত করা অনাকাঙ্ক্ষিত ও বেআইনি বলে মন্তব্য করেছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদি আমিন। গুলশানে নির্বাচন পরিচালনা কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। মাহদি আমিন জানান, এ নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ করা হয়েছে এবং তারা আমলে নিয়েছে। অনতিবিলম্বে ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি। দলের চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী সফরে জনগণের অভূতপূর্ব সাড়া পাওয়া গেছে বলে মন্তব্য করেন বিএনপি মিডিয়া সেলের প্রধান ডক্টর মওদুদ আহমেদ পাভেল। সারা দেশে জামাতের সাথে সংঘর্ষের ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হওয়ার আহ্বান জানানো হয়। ধর্মের অপব্যাখ্যা দিয়ে ভোট চাওয়ার এই অপপ্রয়াস অনাকাঙ্ক্ষিত। এটি দৃশ্যমান যে ধর্মীয় বিশ্বাস ও আবেগকে ব্যবহার করে দেশের ভোটারদের প্রভাবিত করার যে চেষ্টা, সেটি নির্বাচনের স্বচ্ছতা, নিরপেক্ষতা, অবাধ ও সুষ্ঠু পরিবেশকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করছে। আপনারা জানেন, এ ধরনের কর্মকাণ্ড গণপ্রতিনিধিত্ব আদেশ 1972-এর 77(1) ঘ অনুচ্ছেদের সুস্পষ্ট লঙ্ঘন।
জাতীয় নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণের জন্য ৮১টি পর্যবেক্ষক সংস্থার পক্ষ থেকে কেন্দ্রীয়ভাবে ৭,৯৯৭ জন এবং স্থানীয়ভাবে ৪৭,৪৫৭ জন পর্যবেক্ষণ করবেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচনের সার্বিক পরিস্থিতি সন্তোষজনক বলে দাবি করেছে নির্বাচন কমিশন। বিস্তারিত সৈকত সাদিকের প্রতিবেদনে। আসন্ন জাতীয় নির্বাচনের সার্বিক পরিস্থিতি বাংলাদেশে অবস্থানরত বিভিন্ন দেশের কূটনীতিকদের অবহিত করেছেন নির্বাচন কমিশন। সোমবার সকালে এই বৈঠকের বিস্তারিত গণমাধ্যমে তুলে ধরেন ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ। জানান, নির্বাচনের ফলাফল ও ভোট গণনা একসাথে হবে, এর কারণে ভোটের ফলাফল প্রকাশে দেরি হবে বলেও উল্লেখ করেন তিনি। আচরণবিধি লঙ্ঘনের বিষয়েও সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন। আচরণবিধি ভঙ্গের বিষয়টা আপনারা ৩০০ কনস্টিটিউয়েন্সিতে ৩০০টা ইলেকট্রাল এনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি আছে, তাদেরকে আপনারা বলেন, রিটার্নিং অফিসারের কাছে বলেন, উইথ এ কপি টু আস। আমরা এখান থেকে এই জিনিসটাকে ফলো আপ করবো। একটা সরকারি চাকরিজীবী, একটা যারা আপনার ভোট ব্যবস্থার সাথে জড়িত আছেন তারা, আর যারা আইনি হেফাজতে আছেন, এদের ব্যালট আজকে থেকে ডিস্ট্রিবিউশন শুরু হয়েছে। নির্বাচনের সার্বিক পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন কমিশনার আব্দুর রহমানেল মাসুদ। ভোটারদের নির্বিঘ্নে কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। এ সময় জাতীয় পার্টি, ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের নির্বাচনে অংশ নেওয়ার বিষয়েও কমিশনের অবস্থান ব্যাখ্যা করেন। কোনো পার্টির নাম উল্লেখ না করে আমি বলি, বাংলাদেশে বর্তমানে যে সমস্ত দল তাদের রেজিস্ট্রেশন বহাল আছে, প্রত্যেকের জন্য সমান সুযোগ আমরা সৃষ্টি করেছি এবং তাদের উপর কোনো বাধা, যেহেতু আইনি বাধা নেই, তারা নির্বিঘ্নে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। আমরা খুব আশাবাদী যে এই পর্যন্ত যত পরিবেশ দেখেছি, আমি মনে করি পরিবেশ অনেক ভালো আছে এবং আমরা সুষ্ঠু নির্বাচন সবাই লক্ষ্য করবে। এদিকে জামায়াতের পক্ষ থেকে নির্বাচনী প্রচারণায় বাধা, হুমকি সহ নানা অভিযোগ সিইসির কাছে তুলে ধরেন দলটির প্রতিনিধিরা। প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের দাবি তাদের। যে একটি দলের পক্ষ থেকে আমাদের নারী কর্মীদের উপর মারাত্মক ধরনের আচরণ করা হচ্ছে, যেটি একটা উদ্বেগ এবং উৎকণ্ঠা তৈরি করেছে। আমরা ইসিকে বলেছি, নির্বাচন কমিশনকে আমরা অনুরোধ জানিয়েছি এই ব্যাপারে ওনারা যাতে প্রয়োজনীয় পদক্ষেপ, রিটার্নিং অফিসার, আইন শৃঙ্খলা বাহিনী সহ যারা আছেন মাঠে কাজ করেন, তারা যাতে সেই ভূমিকা পালন করেন। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। আসন্ন নির্বাচনকে অংশগ্রহণমূলক, শঙ্কামুক্ত ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এজন্য সশস্ত্র বাহিনীকে পেশাদারিত্ব, নিরপেক্ষতা এবং আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করতে তাগিদ দিয়েছেন তিনি। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা এসব নির্দেশনা দেন। এতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি, আইন শৃঙ্খলা রক্ষা এবং সশস্ত্র বাহিনীর সম্ভাব্য দায়িত্ব ও প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। এ সময় নির্বাচনকালীন শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতে প্রয়োজনীয় দিক নির্দেশনাও দেন প্রধান উপদেষ্টা। সভার শুরুতে দেশের বিভিন্ন প্রয়োজনে সশস্ত্র বাহিনীর গৌরবোজ্জ্বল ও দায়িত্বশীল ভূমিকার কথা উল্লেখ করেন প্রফেসর ইউনূস। দীর্ঘ সময় ধরে ধৈর্য ও পেশাদারিত্বের সাথে দেশের আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য সশস্ত্র বাহিনীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। এর আগে প্রধান উপদেষ্টা ঢাকা সেনানিবাসে পৌঁছলে তাকে স্বাগত জানান তিন বাহিনীর প্রধানরা। প্রচারণা শুরুর পঞ্চম দিনে ঢাকার বিভিন্ন আসনে ব্যাপক গণসংযোগ করেছেন বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থীরা। সন্ধ্যায় পল্টনে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেন ঢাকা ৮ আসনে বিএনপির প্রার্থী মির্জা আব্বাস। এ সময় তিনি বলেন, একটি গোষ্ঠী নির্বাচনে জিততে পারবে না জেনে ভোটের দিন বিশৃঙ্খলা করতে পারে। এদিকে রাজধানীর সূত্রাপুর এলাকায় নির্বাচনী প্রচারণা গণসংযোগ করেছেন ঢাকা ৬ আসনের প্রার্থী ইশরাক হোসেন। মিরপুরে বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছে ঢাকা ১৬ আসনের প্রার্থী আমিনুল হক। বিস্তারিত শুভ মাহফুজের রিপোর্টে। ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রচারণার পঞ্চম দিন সোমবার রাজধানীর শান্তিনগর, বিজয়নগর ও পল্টন এলাকার ব্যবসায়ীদের উদ্যোগে আয়োজিত প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনা দোয়া মাহফিলে অংশ নেন ঢাকা ৮ আসনের প্রার্থী মির্জা আব্বাস। এ সময় তিনি বলেন, একটি দল নির্বাচনে জিততে পারবে না জেনেও ভোটের দিন বিশৃঙ্খলা করতে পারে। এজন্য নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি। ওরা জানে যে ইলেকশনে ওরা জিততে পারবে না, ওরা কি করবে যাতে বিএনপি ভোটাররা ভোট দিতে না পারে, এই জন্য রাস্তা আটকায় রাখবে।
লাইন ধরে থাকবে, লাইন ছাড়বে না, করতে পারে। তো দয়া করে আপনারা সব দিক খেয়াল রেখে দিনব্যাপী রাজধানীর পুরান ঢাকায় নিজ নির্বাচনী এলাকার অলিগলিতে গণসংযোগ করেন ঢাকা ৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন। এ সময় ভোটারদের নানা আশ্বাস দেন ইশরাক হোসেন। প্রচারণা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইশরাক হোসেন বলেন, সবকিছু শান্তিপূর্ণভাবে হলেও কিছু প্রার্থীর বেফাঁস ও কুরুচিপূর্ণ বক্তব্যে বাড়ছে অস্বস্তি। অত্যন্ত কুরুচিপূর্ণ, অত্যন্ত বাজে মন্তব্য করেছে। তার উচিত জাতির সামনে দাঁড়িয়ে ক্ষমা চাওয়া, অন্য অথবা সেটা যদি না করে তার দলের উচিত তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়ে তাকে দল থেকে বহিষ্কার করে তার প্রার্থিতা বাতিল করে দেওয়া। এই ভণ্ডদেরকে যারা ধর্মের নামে চাঁদাবাজি করছে, লুটপাট করছে, বর্তমানে সরকারি থেকে তারা ক্ষমতা ভোগ করে সব জায়গায় দখলদারিত্ব করছে, ব্যাংক দখল করছে, হসপিটাল দখল করছে, আপনার বিভিন্ন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন দখল করেছে এবং সামনে একটা লেবাস ধরে জনগণকে বোকা বানাচ্ছে, প্রতারণা করছে। এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। এই রাজাকার ৭১-এর যারা ঘাতক দালাল আমার মা বোনদের ধর্ষণ করেছে, আমাদের মুক্তিযোদ্ধা ভাইদের হত্যা করেছে, তাদের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ আগামী ১২ই ফেব্রুয়ারি কঠিন জবাব দিবে ইনশাআল্লাহ। মিরপুর ৬ এলাকায় গণসংযোগ করেন ঢাকা ১৬ আসনে ধানের শীষের প্রার্থী আমিনুল হক। গণসংযোগ চলাকালে মিরপুর এলাকার গ্যাস, পানি ও ভাঙা রাস্তা সংস্কারের দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি। ১২ তারিখ ভোট কেন্দ্রে যাবেন, ধানের শীষে ভোট দিবেন। এ সময় ডাকসু নিয়ে জামাত নেতার আপত্তিকর মন্তব্যের প্রতিক্রিয়াও জানান আমিনুল হক। জামাতের প্রার্থী যারা, তারা ক্ষমতার মোহে পড়ে তারা কাণ্ড জ্ঞানহীন মতো কথাবার্তা বলছে এবং তাদের এই কথাবার্তার লাগাম টানা উচিত, কারণ দেশের জনগণ আগামী ১২ই ফেব্রুয়ারি ভোটের মাধ্যমে তাদেরকে জবাব দিবে ইনশাআল্লাহ। এদিকে রাজধানীর ভাটারা এলাকায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে অংশ নেন ঢাকা ১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডক্টর এম এ কাইয়ুম। এ সময় তিনি বলেন, ৭১ সালে যারা দেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, ভোট দেওয়ার আগে তাদের ইতিহাস বিচার করে জনগণকে সিদ্ধান্ত নিতে হবে। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। ঢাকা সহ বিভিন্ন জেলায় নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রার্থীরা। সোমবার সকালে ১০ দলীয় জোটের পক্ষে এনসিপি মনোনীত ঢাকা ১৮ আসনের প্রার্থী ও দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম রাজধানীর খিলক্ষেত থানার ডুমনি নূরপাড়া এলাকায় একটি এতিমখানা পরিদর্শন ও গণসংযোগে অংশ নেন। এ সময় তার উপর হামলা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় নির্বাচনী গণসংযোগ ও প্রচারণায় অংশ নেন ঢাকা ৮ আসনে এনসিপির প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি। পুরাতন বন্দোবস্ত টিকিয়ে রাখতে সর্বোচ্চ চেষ্টা চলছে জানিয়ে তিনি গণভোটে হ্যাঁয়ের পক্ষে ভোট চান। অভিযোগ করেন, একটি দল হামলা করে নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করছে। আরিফুল ইসলাম আদিবের উপরে একটু আগে হামলা হয়েছে, আমরা এই হামলার তীব্র নিন্দা জানাই। আগে আওয়ামী লীগ হামলা করত, এখন বিএনপি হামলা করা শুরু করে দিয়েছে। হামলা মামলা করে জাতীয় নির্বাচন বানচাল করা যাবে না, যাবে না। জুলাই গণ অভ্যুত্থানে চানখারপুলে ৬ জনকে হত্যা মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান হাবিব, যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনার সাবেক অতিরিক্ত উপ পুলিশ কমিশনার শাহ আলমের মৃত্যুদণ্ডের রায় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। সোমবার বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ এ রায় দেন। রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্তদের সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশও দেওয়া হয়েছে। এছাড়া রমনার সহকারী কমিশনার ইমরুল হাসানকে ৬ বছর, পরিদর্শক আরশাদকে 4 বছর, কনস্টেবল সুজন, ইমন ও নাসিরুলকে 3 বছরের কারাদণ্ড দেওয়া হয়। অপরাধ প্রমাণ হওয়ার পরও সাজা কম দেয়ায় দণ্ড বাড়ানোর জন্য আপিল করা হবে বলে জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। আসামি পক্ষের আইনজীবীরাও রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন। তবে এ রায়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন নিহত কয়েকজনের স্বজন। তাদের দাবি, ন্যায় বিচার হয়নি। রায় বাংলাদেশ টেলিভিশন সরাসরি সম্প্রচার করে। মিরসরাইয়ে বাতিল হওয়া ভারতীয় ইকোনমিক জোনের প্রায় ৮৫০ একর জমিতে ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি করবে সরকার। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে বেজার গভর্নিং বডির সভায় এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন জানান, বাংলাদেশের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে এমন দেশগুলোর বিনিয়োগ নিয়ে আলোচনা চলছে। এছাড়াও চট্টগ্রামের আনোয়ারায় একটি ফ্রি ট্রেড জোনের বিষয়ে সিদ্ধান্ত হয়। এর ফলে কাস্টমসের বাধ্যবাধকতা থাকবে না। দেশি বিদেশি যে কেউ ইম্পোর্ট করার পাশাপাশি এখান থেকে রিইম্পোর্টও করতে পারবে।
এজন্য 8টি আইন ও বিধিমালা পরিবর্তন করতে হবে। সরকার রোডম্যাপ তৈরি করছে, আগামী সরকার কাজ শুরু করতে পারবে বলে তিনি আশা প্রকাশ করেন। বিডার চেয়ারম্যান জানান, এফডিআই আনতে ভূমিকা রাখলে প্রবাসীদের ক্যাশব্যাক সুবিধা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বাগেরহাট সদর উপজেলা শাখার সভাপতি জুয়েল হাসান সাদ্দামকে 6 মাসের জামিন দিয়েছে হাইকোর্ট। সদ্য স্ত্রী ও 9 মাস বয়সী সন্তান হারানো সাদ্দামকে মানবিক বিবেচনায় এই জামিনের আদেশ দেওয়া হয়েছে। সোমবার বিচারপতি JBM হাসান ও বিচারপতি আজিজ আহমেদ ভুইয়ার হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেয়। আদালতে সাদ্দামের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট সাইদ আহমেদ রাজা। তিনি বলেন, আদালত মানবিক বিবেচনায় সাদ্দামকে জামিন দিয়েছে। বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুয়েল হাসান সাদ্দাম বর্তমানে একাধিক মামলায় কারাগারে বন্দী। গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গোপালগঞ্জ থেকে গ্রেফতার হন সাদ্দাম। এরপর থেকে তিনি যশোর কেন্দ্রীয় কারাগারে বন্দী আছেন। যশোর কারা কর্তৃপক্ষের সব ধরনের আনুষ্ঠানিকতা শেষে এবং জামিনের কাগজ বুঝে পেলে মঙ্গলবার তাকে মুক্তি দেওয়া হবে। এর আগে গত 24 জানুয়ারি সন্ধ্যায় যশোর কেন্দ্রীয় কারাগারের গেটে মাত্র 5 মিনিটের জন্য সাদ্দামকে মৃত স্ত্রী ও 9 মাস বয়সী শিশুপুত্রকে শেষবারের মতো দেখার সুযোগ দেওয়া হয়। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। ভোটাধিকার হরণকারীরা পালালেও নির্বাচন বাধাগ্রস্ত করছে একটি দল, বললেন তারেক রহমান। আজ যাচ্ছেন ময়মনসিংহ। একসাথে আন্দোলন করতে গিয়ে বিএনপিকে অনেক ছাড় দিয়েছে জামাত, ভবিষ্যতে আর নয়, বলেছেন ডাক্তার শফিক। সশস্ত্র বাহিনীকে নিরপেক্ষভাবে নির্বাচনী দায়িত্ব পালনের নির্দেশ প্রধান উপদেষ্টার, সিনিয়র কর্মকর্তাদের সাথে মতবিনিময়। চানখারপুলে 6 মার্ডারে সাবেক জিএমপি কমিশনার হাবিব সহ 3 জনের মৃত্যুদণ্ড, আরও 5 পুলিশের বিভিন্ন মেয়াদে সাজা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।